বাঁচার লড়াই। আমার মন্ত্রী খোয়া গেছে একটা চালের ভুল কোথায় দাঁড়াই। কথার উপর কেবল কথা সিলিং ছুতে চাই, নিজের মুখের আয়না আদল লাগছে অসহায়। তুমি অন্য কারুর ছন্দে বেঁধো প্রাণ, তুমি অন্য কারুর ছন্দে বেঁধো প্রাণ। তুমি যাকে ভালোবাসো স্নানের ঘরে বাষ্পে ভাসো তার জীবনে ঝড়। তোমার কথার শব্দ দূষণ, তোমার গলার স্বর। আমার দরজায় খিল দিয়েছি আমার দারুণ জ্বর। তুমি অন্য কারুর সঙ্গে বেঁধো ঘর, তুমি অন্য কারুর সঙ্গে বেঁধো ঘর। হাই, আমি ইপসিতা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওর শুরুতে ইন্ট্রোডাকশনে যে গানটা গাইলাম, প্রথমত গাইলাম আমার একজন সাবস্ক্রাইবারের জন্য। উনি আমাকে দুটো গানের অনুরোধ করেছিলেন, তার মধ্যে থেকে আজকে এই গানটা বেছে নিলাম। যদিও এই গানটা এর আগেও আমি গেয়েছি, তাও আবার মনে হলো যে আজকের দিনের জন্য এই প্রাক্তন সিনেমার এই গানটা ভীষণভাবে যেন মনে হচ্ছে আজকের দিনের জন্য খুব ভালোভাবে খাপ খেয়ে যাচ্ছে আজকের পরিস্থিতির জন্য। তো আজকে আমাদের ওয়াইটিতে যে এখন সবচেয়ে বেশি কন্ট্রোভার্সিয়াল দুটো চ্যানেল আর দুটো ক্যারেক্টার, এক হচ্ছে টিন আর এক হচ্ছে সন্দীপ। তো তাদের আজকে 6th ম্যারেজ অ্যানিভার্সারি। যদি সব কিছু ঠিকঠাক চলতো, যদি যেরকম চলছিল সেরকম চলতো, যদি সন্দীপ বাই এনি চান্স দেখে না ফেলতো যে তার বউ তার সাথে তাকে পাশে রেখেই অন্য আরেকজনের সাথে এক্সট্রা প্লেজারের জন্য, এক্সট্রা আনন্দের জন্য, এক্সট্রা কিছু পাওয়ার জন্য, এক্সট্রা এক্সাইটমেন্টের জন্য চ্যাট করছে বা যা করার করছে, পরবর্তীকালে আরও সেটা বাড়তো না বাড়তো পরের ব্যাপার। যদি না জানতে পারতো তাহলে আজকের দিনটা কিন্তু খুব সুন্দর করে হই করেই কাটানো হতো, তাই না? ও কি একবারও বুঝতে দিত যে ও পাঁচটা বছর ধরে কতটা যন্ত্রণার মধ্যে দিয়ে যাচ্ছিল? আমাদের কিন্তু বুঝতে দেয়নি। এমনকি আমার মনে হয় সন্দীপকেও বুঝতে দেয়নি। যদি বুঝতে দিত তাহলে আজকে এই অবস্থায় আসতো না। তো যাই হোক, আজকের ভিডিওর জন্য একটা ছোট্ট ক্লিপিং আপনাদের সাথে শেয়ার করলাম। এই ক্লিপিংটা দেখুন, তারপর আমি আসছি। বাপের বাড়িতে কি কি এনেছে সেইগুলো নিয়ে এখন চর্চা চলবে কিছুদিন, জানি না কতদিন চলবে। যাই হোক, হ্যাঁ তো কি হয়েছে? মনে হচ্ছে যেন সোনার জিনিস। ইচ্ছা করে আবার কিনে দেয় কি করে? আমার কি দরকার নাকি যে আমি ইচ্ছা করে হ্যাঁ চলো তোমার একটা কানের দুল লাগবে? কিছু বললে বলতে হয় যে মনে হয় তোমার জন্য এগুলো বানিয়েছে, দিতে হয়, কিন্তু সেই প্রকৃতির লোকগুলোই হয় আলাদা। আমি তো সেই প্রকৃতির নয়। আচ্ছা, মানে ফেক ব্যাপারটা আমার মধ্যে নেই, বুঝতে পারলে? এইসব মানে খুশ করবার জন্য একটা মিথ্যে কথা বলে দিলাম, এগুলো আমার ভালো লাগে না। মিথ্যে বলা ভালো? আমি মনে করি মিথ্যে বলা মানে তাকে ঠকানো হয়, বোকা বানানো হয়। তো তুমি কি বোকা হতে চাও? কথাগুলো শুনলেন কি বললো? এটা হচ্ছে সেই সময় যে সময় ও বাপের বাড়িতে এই যে সেই নাটক করতে গিয়ে তারপর যখন ফিরেছিল, তখন এইটা সেই সময়কার ভিডিও। হয়তো এই যে কানের দুলটা হয়তো কোনো মানুষ দিয়েছিল, কোনো প্রিয় মানুষ। এই সময়কারই একটা ছবি কিন্তু খুব ভাইরাল হয়েছিল, যেটা হাতে হাত দেওয়ার। সেই সময়কারই ইনস্টাগ্রাম থেকে নিয়ে কারোর একটা ইনস্টাগ্রাম থেকে নিয়ে এই ছবিটা কিন্তু ভাইরাল হয়েছিল। এটা হচ্ছে সেই সময়কার, বুঝতে পারছেন? যে এই যে কবিতা দিয়ে যখন মানুষকে পটায়, তখন এইরকমই ভাবের মধ্যে রাখে, মানুষকে ভাবের মধ্যে রাখে যে ভালোবাসার মানুষের জন্য একটু মিথ্যে কথাও বলতে হয়, বলতে হয় এই যে কানের দুলটা এ তো তোমার জন্যই তৈরি, ভগবান সৃষ্টি করেছে তোমার জন্য। এটা কি সুন্দর নাকি? তুমি কানে দিয়েছো তাই জন্য এটা সুন্দর হয়েছে। আর সেটা শুনে বোকার হদ্দরা বলে বাহ 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 বাহ। বাট সেই বোকার হদ্দরা অনেক সময়
ভাবে হয়তো এই যে কথাটা আমায় বলছে সে হয়তো জাহাজের মালিক, জাহাজ মাস্তুল ছাড়খাড়। তো যাই হোক, এই ভিডিওর অংশটা আমি একটু বেশি করে ক্রপ করে দিয়েছি, কারণ এখানে কৃষাণুকে দেখা যাচ্ছিল। তো আমি একটা জিনিস ডিসাইড করেছি, এটা সম্পূর্ণ আমার মানে কল, আমি বলছি না আমার মতো আপনাকেও করতে হবে। আমি কৃষাণুর কোনো ছবি থাম্বনেলে দেবো না, যে কটা ছিল সব সরিয়ে দিয়েছি। আর কৃষাণুর যদি কোনো এমন ভিডিও হয় যার মধ্যে কৃষাণু রয়েছে, সেক্ষেত্রে ওর মুখটা ব্লার করে দেবো। এটা সম্পূর্ণ আমার কল, আমি একজন নিরপেক্ষ ক্রিয়েটার, আমার মনে হয়েছে তাই জন্য এটা আমি আপনাদের সাথে আজকে আমার দর্শকদের কাছেই এটা পরিষ্কার করে দিলাম। তো দেখলেন ব্যাপারটা, এই যে বানাওয়াটি ব্যাপারটা, এই জিনিসগুলো ভালো করে যদি মন থেকে বোঝেন তাহলে বুঝতে পারবেন এইটুকু কথার গভীর অর্থ কী। আর এই যে তখনই বলল যে আমি তো বোকাই, কীরকমভাবে কীভাবে কথা বলতে হয়, কি করতে হয়, কিভাবে বউকে খুশি রাখতে হয়, চেষ্টা করেছিল সন্দীপকে বোঝানোর। কিন্তু সন্দীপ তো ওই রকম ছেলেই না, ও তো বোঝেই না যে এরকম কথার মারপেচ দিয়ে তবে ভালোবাসা বোঝাতে হয়। তোমার জন্য আমি এই করে দেবো, তোমার জন্য আমি সেই করে দেবো, চাঁদ তারা সূর্য সব নিয়ে আসবো, এইগুলো তো সন্দীপ কোনোদিনও বোঝেনি। হ্যাঁ, ও দাড়ি না কেটে, ও নিজের নোংরা জামা কাপড় পরে ও মানে দৌড়েছে, ছুটেছে উপার্জন করার জন্য, সেটা করেছে। জায়গায় জায়গায় ক্যামেরা লাগিয়ে নিজেদের যে জীবনশৈলীটা, সেটা প্রথমে দিদির জন্য, তারপর নিজেদের জন্য, বউয়ের কথায় বেচেছে। হ্যাঁ, যদি তখন ওটা বেচা হয়, এখন যদি এটা বেচা হয়, তাহলে তখন ওটা বেচাই ছিল নিশ্চয়ই। তখন মনিটাইজেশন অফ করেছিল না, যখন কিনা এই কাজ যা করতো সেগুলো সব ফুটেজ করে দিদিকে দিত, দিদি সেটা পাবলিশ করতো, সেখান থেকে যে টাকাটা পেতো সেটাও তো এক প্রকার নিজেদেরকে বেচা। তো আমি যখন আমাকেও তো আমি আমার সমস্ত কিছু তো দেখাচ্ছি, তাহলে বউ বেচা কথাটা কি করে হয়? কারণ এতদিন বউ যখন ক্যামেরা ধরে তার বাচ্চাকে, তার শাশুড়িকে, তার শ্বশুরকে, তার বরকে দেখিয়েছে, তাহলে সেও বেঁচেছে। তাহলে এই হঠাৎ করে এখন বেচা কথাটা বোকা লাগে না? আজকে যার কথা বলা হচ্ছে যে তাকে বেচা হচ্ছে, সেও তো এখন অন্যের বাড়িতে গিয়ে ব্লগিং করছে, তাহলে সেও বেচছে। এই কথাগুলো ভীষণ ইললজিক্যাল কথাবার্তা আমার লাগে। হ্যাঁ, যারা কিনা নিজের স্বইচ্ছায় তাদের সাথে কি হচ্ছে সেটাকে ক্যামেরার সামনে আনছে, সেখান থেকে উপার্জন করছে, সেখানে সেই কথাটাকে, সেই জিনিসটাকে বেচা বলাটা বোকা লাগে। তো যাই হোক, চলে আসি এখন ভিডিওটা কি নিয়ে হচ্ছে। গতকালকে অনেক কথা কিন্তু বলা হয়নি। গতকালকে যে লাইভটা দেখেছিলাম, অনেক কথা বলা বাকি ছিল। প্রথমত হচ্ছে এই যে লাইভটা হয়েছিল, সেখানে তো দুজনই উঠেছিল। এখন তো এক ঢিলে দুই পাখি, তাই না? নাম একটাই। একজন তো ভাইয়া, আরেকজন কি তো যাই হোক, নাম দুটো একই, সারনেম আলাদা। সেই দুজনই শুনছিলাম যে নাকি ওই ইয়েটাতে উঠেছে। তো আমি এক্স্যাক্টলি যেই সেই পয়েন্টটা আমি অত মিস করে গেছি, বাট শুনেছি তারা দুজনেই উঠছে, কারণ সবাই যখন দেখেছে, সবাই বলছে, কমেন্ট করছে এসে যে তারা এসেছে ওখানে। তাহলে বুঝতে পারছেন? তাহলে আমি ভাবছি যে এই যে যখন একজন বলছিলেন যে তুমি এক কাজ করো, যে বন্ধুটি আছে তো তাকে বন্ধুকে তোমার লাইফ থেকে হাঁটিয়ে দাও, দিয়ে তুমি শুধু ছেলেকে নিয়ে থাকো। আমি শুধু ভাবছিলাম ওই যে চোয়ালটা শক্ত হয়েছে, তার কারণটা এখন বুঝতে পারছি। কারণ যাকে হাঁটাতে বলছে সে তো তার আশেপাশেই রয়েছে, আর যে কিনা নিজে কমিউনিটি পোস্ট দিয়ে হেঁটে গেল, সে তো সব জায়গায় তার উপস্থিতি জানান দেন। তাহলে ওই পোস্টটা দেওয়ারই কি ছিল? আমার তো হচ্ছে সেটাই বক্তব্য। কে ওনার ঘাড়ে বন্দুক রেখেছিল? হ্যাঁ, যে আপনি সরে যাবেন এখান থেকে? কেউ বলেনি। এইগুলো হচ্ছে পিওর হিপোক্রেসি, পিওর ভণ্ডামি, পিওর দোগলামি। দম নেই। একজনের পাশে দাঁড়িয়েছে, সে তাকে দাদা বলেছে, সে নিশ্চয়ই তার বোন মেনেছে, কিন্তু বলার তার পাশ থেকে সরে গেছে, পুরো লিখিতভাবে দিয়ে সরে গেছে। দম নেই যে হ্যাঁ একবার পাশে দাঁড়িয়েছি তো দাঁড়িয়েই থাকবো, পেছন থেকে চোরের মতো উকি মারতে আসে। এই তো হচ্ছে গিয়ে দম, এই হচ্ছে দম। তো যাই হোক, সেখানে একজন যিনি কথা বলছিলেন, তার মধ্যে উনি অনেক কথা বলেছিলেন, যে যার মধ্যে কিছু কথা আমি বলেছি অলরেডি, আগের ভিডিওতে আলোচনা করে দিয়েছি। সেখানে উনি একটা পয়েন্টও বলেছিলেন যে এই যে দেখো কি ভালো সম্পর্ক, এই যে টিনের মা তার বৌদির সাথে কত ভালো সম্পর্ক, এতে বোঝা যায় বাড়ির মেয়ের মতো রাখে, তারপর বাড়ির মেয়ে যে
তাকে মার খাওয়ায় সেটা তো তখন বলেছিলাম, কিন্তু তিনি আরেকটা কথাও বলেছেন যে এর থেকে বোঝা যায় কত শিক্ষা। এই যে দেখো না, টিনের সম্পর্কে তো এত কথা বলা হচ্ছে, কিন্তু টিন কি কখনো তার শ্বশুরবাড়ির সম্পর্কে একটাও কথা বলেছে? মানে মানে ওনার কি একেবারে মানে শর্ট টাইম মেমোরির লস আছে, নাকি মেমোরি বলেই কোনো কিছু নেই? মানে এই যে বলল যে সন্দীপ ওকে বিয়ের প্রথম দিনই বলেছিল যে তোদের বাড়িতে কোনোদিনও বেসিন দেখেছিস, সেটা যে বলল, স্বামীর সম্পর্কে বলল। তার শ্বশুরমশাই একদিন নাকি ও কার্টুন দেখছিল বলে হাত থেকে রিমোটটা কেড়ে নিয়ে বলেছিল এই যে কেবেলের পয়সাটা কি তোমার বাবা দেবে। সে এই কথাগুলোর কিন্তু কোনো ভিত্তি নেই, কোনো কিন্তু প্রমাণ নেই, তার সত্ত্বেও টিনের মুখে আমরা এই কথাগুলো শুনেছি। তো এগুলো বদনাম করা না? আজকে যখন টিনের বাবা তার বৌমাকে জিজ্ঞাসা করছে দেখেছো রসগোল্লা কখনো দেখেছো হাগুড়ে, সেটা তো আমরা অন ক্যামেরা দেখতে পাচ্ছি, আর ওনার সম্পর্কে মিথ্যে অ্যালিগেশন লাগানো হচ্ছে। সর্বোপরি মানে এই ভদ্রমহিলা যিনি এই কথাটা বলেছেন যে তো কোনোদিনও শ্বশুরবাড়ির সম্পর্কে কিচ্ছু বলেনি, তিনি কি এটাও ভুলে গেছেন যে টিন বলেছে যে শিলা দেবীরও পরকীয়া আছে, সেই পরকীয়ার সেখান থেকেই ও শিখেছে। তাহলে ওরও যে মায়ের সম্পর্কে সূর্য প্রণামের গল্প শোনা যায়, তাহলে সেটা কি, তাই না? তাহলে উনি কি এটা জানেন না? ও কিচ্ছু কোনো রকম শ্বশুরবাড়িকে কোনো রকম ভাবে বদনামি করেনি। বারে বা মানে কোথার থেকে অন্ধগুলো আছে, মানে আমি জানি গান্ধারী চোখে দেখতে পেত না, অন্তত কানে তো শুনতে পারতো, বাট এরা তো মানে বোবা কালা সব একেবারে গান্ধীজিকা 3 বান্দার হয়ে গেছে, কিছুই দেখবো না, কিছুই শুনবো না। ওখানে তো গান্ধীজিকা 3 বান্দার বলে বুড়া মাত দেখো, বুড়া মাত শুনো আর বুড়া মাত কাহো, তাই তো? আর এরা হচ্ছে মানে টিনের সম্পর্কে কোনোটাই না, সত্যি শুনবো না, কোনো সত্যি কিছু শুনবো না, আমরা অন্ধ হয়ে থাকবো আর বলবো যাহাবো না তুসি গ্রেট হো তোফা কবুল করো, মিথ্যা কথা বলবে আর আমরা শুনে যাবো। গতকাল যারা ওই স্ট্রিম লাইভটা দেখেছেন তারা সবাই দেখেছেন যে ওখানে ইচ অ্যান্ড এভরি পার্সন যারা কথা বলছিল প্রত্যেকে কিন্তু তারা নিজের ঘরের মধ্যে বসে দাঁড়িয়ে শুয়ে কথা বলছিল, যেভাবেই হোক ঘরের মধ্যে ছিল। একমাত্র এই টিনকেই দেখা গেছে অত রাত্রে ও রাস্তার মধ্যে এসে কথা বলছে। কেন? ওর কি ঘর বাড়ি নেই? ওর ঘরে এরকম পরিবেশ নেই যে ও মানে শান্তভাবে বসে দুটো কথা বলতে পারে? এরকম ঘরের একটা কোনো কোণা নেই যে সেখানে বসে ও কথা বলতে পারে? তাহলে কীরকম পরিবেশ বুঝতে পারছেন? অত রাত্রে বাইরে দাঁড়িয়ে এসে তারপর ফোনে কথা বলতে হয় কেন? বাড়িতে কে এমন থাকে যে যার জন্য সেখান থেকে কথা বলা যায় না? আর সে আবার বলছে বাচ্চাকে নিয়ে আসবে, ভাবতে পারেন? তো যাই হোক, এই যে বাচ্চার সম্পর্কে বলছে যে এই যে বাচ্চার সম্পর্কে ও বাচ্চা নেবে কি নেবে না তার জন্য আইনি কোনো পদক্ষেপ নিয়েছে কি নিয়েছে না তোমরা জানছো কি করে? এখন তো মানে যে কোনো কেস হলে কাস্টাডি হলেও কাস্টাডির জন্য কাস্টাডি কেস হয়, তো সেটা তো আশা করি কোর্টে দেখিয়ে দেওয়া উচিত ছিল, তাই নয় কি? দেখানো তো উচিত ছিল। আরে কোর্টে না দেখাক, সন্দীপের কাছে তো কোনো যেরকম চ্যানেলগুলো বন্ধ করার জন্য, চ্যানেলগুলো নিয়ে নেওয়ার জন্য যে চিঠি গেছিলো সেটা যেমন সন্দীপের কাছে গেছিলো, তাহলে সন্দীপের কাছে সেরকম চিঠি আসলে ও বেমালুম চেপে যেতে পারতো না? ওকে অবশ্যই সেটা ও সবাইকে দেখাতো যে এই দেখুন বাচ্চা নেওয়ার জন্য বলছে। ও বেমালুম চেপে যেতে পারতো না, কারণ ও জানে যে ওরা কারোর না কারোর থ্রু দিয়ে এই জিনিসটা ফোকাস করে দেবে, একেবারে বলে দেবে। তো যাই হোক, সেখানে বলছে যে বাচ্চা নিয়েছে কি নেয়নি, কবে কি করেছে সেটা তোমরা পরে জানতে পারবে। তো অবশ্যই সেটাতে ডেট থাকবে, কবে নাগাদ, যদি কাস্টাডি কেসও করে থাকে কবে নাগাদ করেছে সেটা তো জানা যাবে। তো যাই হোক, আমি দেখছিলাম এই স্ট্রিম লাইভটা, মানে এই সন্দীপের চ্যানেলের স্ট্রিম লাইভটা হওয়ার পর অনেকে অনেক লাফাচ্ছে, লাফিয়ে বলছে যে হ্যাঁ এরা আইনকে না মেনেই কাজ করছে, আইনের কথা কিছু বলছে না, গুন্ডাগার্দি করবে বলছে না। তারা ভালো করে শোনেনি, মানে ওই যে বলে না শুনি কম বলি বেশি, এরকম হচ্ছে ব্যাপার। এখানে আমি এরকম করলাম না, কারণ শুধু এখানে ডিগ্রিধারী অশিক্ষিত নেই, অনেক সবাই যারা ছিল সবাই শোনে কম বলে বেশি। ওখানে সঙ্গীতা চক্রবর্তী দিদি একটাই কথা বলেছে যে যদি কোনো রকমভাবে এরা চাইল্ড কমিশন বা অন্য কোনো থ্রু দিয়ে উইদাউট কোর্টের অর্ডার নিয়ে যদি বাচ্চা নিতে পুলিশ আসে তাহলে আলাদা ব্যাপার,
কিন্তু যদি কোর্টের অর্ডার না থাকে, যদি অন্য কোনো সোর্স, সেটা মানবাধিকার হতে পারে, সেটা চাইল্ড কমিশন হতে পারে, সেটা বেশ কিছু মানুষকে জড়ো করে তাদেরকে একসাথে মানে একটা সবাই মিলে গিয়ে যদি মনে করে যে নিয়ে আসবে, সেরকম যদি কিছু হয় তাহলে আমি শয়ে শয়ে লোক নামিয়ে দেবো, এটা আমি হতে দেবো না। বাকি উনি বলেছেন যে কোর্টের মাধ্যমে যদি কোর্ট মনে করে, উনি তো নিজে এই মানে স্টেটমেন্টটা দিয়েছে যে কোর্টের কাছে এখন ব্যাপারটা যখন যাবে তখন 50-50 চান্স থাকবে, বাবাও পেতে পারে মাও পেতে পারে। তাহলে এখানে গুন্ডাগার্দির কথা উনি বললেন কোথায়? উনি বলেছেন যদি ওই পক্ষ থেকে গুন্ডাগার্দি হয় তাহলে কিন্তু আমি ছেড়ে দেব না। তো সেটা বলতে পারে না, কেন বলবে না? আর সেটার আশঙ্কা না করার কি মানে জায়গা কোথায়? যেখানে কিনা রিকভারির দিন মানে মাত্র এরা 3 জন এসে সেখানেই ওর বাবা সন্দীপকে মারতে ধরতে কোনো কিছুতে বাকি রাখেনি। তো সেখানে আজকে যদি এরা কোনো প্ল্যান মাফিক কিছু করে তাহলে এইটার আশঙ্কা না করার তো কিছু নেই, হতেই পারে। সেই জন্যই উনি আগের থেকে বলে দিয়েছেন যে এইটা যদি করে চলবে না, বাদবাকি যদি ও আইন থেকে, যদি আদালত থেকে বলে, যদি কোর্ট থেকে বলে যে না আমি সব দিক বিচার করে দেখলাম যে বাচ্চা মায়ের কাছেই যাওয়া উচিত, তাহলে এখানে কিছু বলার থাকবে না। হয়তো যদি এটা লোয়ার কোর্ট থেকে অর্ডার বেরোয় তাহলে হাইকোর্টে যাবে, যদি হাইকোর্ট থেকে অর্ডার যায় তাহলে হয়তো সুপ্রিম কোর্টে যাবে। এই রায়টার বিরুদ্ধে তাহলে চ্যালেঞ্জ করতে পারবে, যদি সন্দীপ চায় চ্যালেঞ্জ করতে পারবে। আর সেটা তো ও বলেইছে যে বাচ্চার জন্য আমাকে যত দূর যেতে হয় আমি করব। তো সেক্ষেত্রে অবশ্যই ও চ্যালেঞ্জ করবে এরকম যদি রায় বেরোয়, কারণ উনি নিজেই এখানে বলেছেন যে এটা 50-50। তো এই 50-50 কথা দিয়ে আমি বলি যে এই যে অনেকে বলছে না যে হ্যাঁ বাচ্চা মার কাছেই পাবে, মাই পাবে বাচ্চা, মাই পাবে বাচ্চা, বা যেহেতু মা ওই পাবে। তো একটা আমি এটা সিনেমা টিনেমা না, একদম আমাদের ইন্ডিয়ার ঘটনা বলছি। সেটা আহমেদাবাদ কোর্ট থেকেই রায় বেরিয়েছে যে একটা বাচ্চা, একটা না দুটো বাচ্চা, তার হাজব্যান্ড ওয়াইফ, তাদের দুটো বাচ্চা, দুটো ছেলে। তো দুটো ছেলের সাথে সংসার, সেই সংসারের মধ্যে এই যে মা, সে মহিলা, সে পরকীয়ায় জড়িয়ে পড়ে, দিয়ে সে যার সাথে পরকীয়া তার সাথে বিয়ে করে নেয়। তো তারপর কাস্টাডি নিয়ে যখন কথা হয় তখন কথা হয় এটাই যে বাচ্চারা বাবার কাছে থাকবে, কিন্তু মাসে একদিন বাচ্চারা, একদিন না সরি 2 দিন মায়ের কাছে গিয়ে থাকবে, মায়ের সাথে থাকতে পারবে, সময় কাটাতে পারবে। তো এইরকমভাবে রায় দিয়েছিল। তো বাবা সে মেনে নিয়েছিল, বাবা মেনে নিয়েছিল, মাও মেনে নিয়েছিল, দুজনে মিউচুয়ালি এটাই ঠিক হয়েছিল। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই মাসের যে 2 দিন যাচ্ছে বাচ্চাগুলো ওই মায়ের কাছে দেখা করতে, সেই 2 দিনই এই যে পরকীয়া যার সাথে করে, যাকে বিয়ে করেছে, সে ধুমধুমার ঝগড়া ঝাঁটি মারামারি সমস্ত কিছু করছে। তো এরকম বাড়াবাড়ি হওয়াতে কোর্টের কাছে এটার বিষয়ে যখন আবার যায় আর কি কমপ্লেন যায়, তখন কোর্ট দেখা করার, মায়ের যে দেখা করার অধিকার সেটুকুও পর্যন্ত ছিনিয়ে নিয়েছে। তো এরকমও ঘটনা হয়। আর এটা কোনো সিনেমার গল্প না, কোনো গাল গল্প না, একেবারে আহমেদাবাদ কোর্ট থেকে এই রায়টা বেরিয়েছিল। আমি মনে হয় এর আগে একটা ভিডিওর মধ্যে দেখিয়েওছিলাম সেটা, কারণ আমাদেরই এক মানে এই ফ্যামিলির সদস্য, আমাদের এক্সটেন্ডেড ফ্যামিলি যেটা আর কি টক ঝাল মিষ্টি ফ্যামিলি, সেখান থেকে কেউ একজন আমাকে এটা স্ক্রিনশট পাঠিয়েছিল যে দেখো আহমেদাবাদ কোর্ট থেকে বাচ্চার সাথে মায়ের দেখা করার অধিকার পর্যন্ত ছিনিয়ে নিয়েছে, কারণ এরকম কেস বলে। তো অবশ্যই এরকম একটা পরিবেশের মধ্যে বাচ্চাদেরকে যদি 2 দিনও ফেলা হয়, সেই 2 দিনও সেই বাচ্চার মধ্যে যেভাবে মেন্টাল ট্রমা তার মধ্যে পড়বে, তার এফেক্ট তার মেন্টাল হেলথের ওপর পড়বে, তার পুরো শৈশবের ওপর পড়বে। সেই জন্য এটা কাম্য নয়। তাই জন্য মাকে আর দেখা করার অধিকারটাও ছিনিয়ে নিয়েছে। তাই মা বলে মার সব 7 খুন মাপ, এটা ভাববেন না, কোনোভাবেই ভাববেন না। তো যাই হোক, আর এখানে তো আমরা সেক্ষেত্রে আমরা জানি তো অনেক ব্যাপার হয়, জানেন তো ব্যাপারটা কি হয় বলুন তো? এই যে ধরুন যার সাথে পরকীয়া করে সম্পর্ক করেছে তারও অনেক রকম চিন্তা থাকে, কারণ সবসময় জানবেন যে কোনো দাম্পত্যের মধ্যে যদি বাচ্চা না থাকে সেই বাঁধনটা অতটা সম্পর্কটা অতটা বন্ধনটা ভালো হয় না। যখনই বাচ্চা থাকে না, দুজন একজন হাজব্যান্ড একজন ওয়াইফের মধ্যে একটা ব্রিজ মতো থাকে না বাচ্চা, তো সেই ব্রিজটা সবসময় কোনো না কোনোভাবে মানুষ দুটোকে মিলিয়ে দেয়, এরকম হয়, দেখা গেছে। কিন্তু যে কিনা একেবারে ছেড়ে চলেই গেছে, একেবারে ব্রিজের রাস্তা কেটে দিয়ে অন্য আরেকজনের সাথে ব্রিজ হাত ধরে নিয়েছে, সেক্ষেত্রে যে তৃতীয় ব্যক্তি
তার মাথায় এটা ঘোরে যে ওদের তো বাচ্চা আছে, বলা যায় না, বাচ্চার জন্য হয়তো আবার কোন দিন আমাকে ছেড়ে চলে গেল। কারণ দেখুন, অবিশ্বাসের জায়গা তো থেকেই যায়। কারণ যে পরকীয়া করেছে তৃতীয় ব্যক্তি, সে জানে যে যখন বরের সাথে থেকে বরকে বুঝতে না দিতে পেরে যদি আমার সাথে সম্পর্ক করে, আমার সাথে যখন সম্পর্ক ছিল বরকে বুঝতেই দেয়নি, আমার সাথে সম্পর্ক করেছে, তাহলে আজকে আমার সাথে সম্পর্ক থেকে আবার যে বরের সাথে করছে না বা কোনো তৃতীয় ব্যক্তির সাথে করছে না, কি করে আমি বিশ্বাস করব? তো সেই অবিশ্বাসের জায়গাটা প্রত্যেকটা এই পরকীয়ার ক্ষেত্রে দেখা গেছে থেকেই যায়। আর সেই জন্য সেই ব্যক্তি, সে মেয়ে হোক বা ছেলে, তারা কিন্তু ভীষণ ইনসিকিউরিটিতে ভোগে। তো যাই হোক, এটা বক্তব্য এরকমই। এই যে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার, এটা কেন, এটা এই যে নামটা, এই যে টার্মটার মধ্যেই আসল গল্প লুকিয়ে আছে। এক্সট্রা মানে আমি ম্যারিড আছি, আমার ম্যারিটাল স্ট্যাটাস, আমি ম্যারিড, কিন্তু আমার এক্সট্রা চাই। এই এক্সট্রা ম্যারিটাল মানে আমার আরও একটু এক্সট্রা চাই, দিল মাঙ্গে মোর। সেই জন্য তো সেই মোর মাংতে মাংতে, যাদের একবার মোর মাঙ্গা হয় তাহলে আবারও তারপর মোর মাংতে পারি। তো এরকম ঝামেলা, এরকম অশান্তি এগুলো হয়। তো আমার বক্তব্য একটাই, এই যে টিন, ও তো শুধুমাত্র স্ট্রাইকে জ্বালার জন্য এই জিনিসটা করছে। কারণ ও নিজেও ভালো করে জানে যে বাচ্চা কোথায় ভালো থাকবে, খুব ভালো করে জানে। তো যদি সেরকমই হয় তাহলে ও ভিজিটিং, যেরকম ভিজিট, যে মানে একজন তৃতীয় কোনো ব্যক্তি তার মজুদগিমে একদিনের জন্য, সে মাসে একবার হোক দেখা করার, সেটা করতে পারে, নিশ্চয়ই করতে পারে, সেরকমভাবে করতে পারে। কারণ ওর পক্ষে, ও জানে ভালো করে যে ও যেভাবে সংসার ওকে আমরা করতে দেখছি, মানে আমি শুধুমাত্র ওর যে বাপের বাড়ি তাতেই ওর যা গতিবিধি দেখছি, আপনাদের মনে হয় এটা একটা সুষ্ঠুভাবে বাচ্চাকে পরিবেশ মানে ভালো করে রাখতে পারবে সেরকম একটা পরিবেশ আছে? আজ ওর মানে ক্ষণে ক্ষণে শুধু ঘুরতে যেতে ইচ্ছা করে। কালকেও বলছিল, কালকে না তার আগের দিন বলছিল যে গরমে ভালো লাগছে না, একটু যেতে ইচ্ছা করছে, চল সবাইকে বলছিল। তাহলে চিন্তা করে দেখুন, বাচ্চা স্কুল কামাই হবে না কিছু কামাই হবে, ওগুলো কিন্তু ও চিন্তা করবে না। যদি বাচ্চা ওর কাছে চলে আসে, তখন যদি ওর ঘুরতে যাওয়ার কথা মনে হয়, ও কিন্তু তখন বাচ্চাকে স্কুল টুল কামাই দিয়েও কিন্তু ঘুরতে যাবে। কারণ ও তো মানে এই সুষ্ঠুভাবে এক জায়গায় বেঁধে থাকা এই যে সংসার, এটাকে অ্যাডজাস্টমেন্ট করা যে সংসার, সেটাকে তো সংসার বলে মনেই করে না। ও তো মনে করে যে ব্যক্তি স্বাধীনতা, যা আমি কারোর কাছে কোনোভাবে কোনো রকমভাবে কাউকে কোনো প্রশ্নের উত্তর দেওয়ার জন্য বাধা থাকবে না আমার। আমি যা ইচ্ছা, যেরকম ইচ্ছা, এখন মনে হচ্ছে ব্যাগটা তুলে এই যে চললাম, এরকম করবো, এটা ওর লাইফ মনে করে। তো যাই হোক, এবার চলে আসি টিনের ভিডিও। বাবা, টিনের ভিডিও দেখলাম, কোনটা বলুন তো? যেটা কিনা এই যে দুদিন আগে বন্ধুর চ্যানেল ছিল, বন্ধুর চ্যানেল ছিল, যাকে বলেছিল দাঁড়া না, তুইও দাঁড়া। তো সেই বন্ধু দাঁড়াতে পারে না বলে সেই যে বন্ধুর চ্যানেলটাকে দাঁড় করানোর জন্য নিয়েছিল, সেই চ্যানেল থেকেই যার জন্য আর কি লিখেছিল যে হ্যাঁ তোমরা ঠিক ধরেছো, একেই আমি ভালোবাসি, এই যে একেই আমি ভালোবাসি, যার জন্য ওর সুপার বদ্দি বলেছিল বাজবি বিয়ের বাজনা। হ্যাঁ, সেই চ্যানেলটিকে আজকে সন্দীপকে হ্যাপি অ্যানিভার্সারি বলছে। ওয়াও, তালিয়া 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 তালিয়া, বাহ, দারুণ 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 দারুণ। তাও যদি নিজের যেটা প্রথম চ্যানেল, যেখানটায় আর কি সন্দীপকে বলেছিল কেন রে, কেন ওই যেটা বলেছে ওখানটা দিয়ে যদি বলতো, তাও একটা ব্যাপার ছিল। এখানে মানে ভাবুন কীরকম অবস্থা। হ্যাঁ, ওই চ্যানেলটা, সেই চ্যানেল থেকে সন্দীপকে অ্যানিভার্সারি উইশ করছে। তো সেই অ্যানিভার্সারি উইশ করার সময় অনেক কথাই বলেছে যে হ্যাঁ আজকে আমার সন্দীপের অ্যানিভার্সারি, হ্যাপি অ্যানিভার্সারি, 6th অ্যানিভার্সারি। তো সেখানে ওই একটাই কথা বলল যে বাচ্চা, আমি কিন্তু কখনোই এটা ভাবিনি যে আমার কাছে বাচ্চা থাকবে বলে সে তোমাদেরকে বা তোমার মা বাবাকে দেখবেই না, জানবেই না। সেটাই আমার বক্তব্য একটাই, যে মুহূর্তে ছেড়ে চলে গেছিলে তখন কি আর চিন্তা করেছিলে যে বাচ্চা কীরকম হবে, কি করবে, রাত্রে কাঁদছে কি কাঁদছে না, কি করছে, একবারও চিন্তা করেছিলে? বাচ্চার নাম নাকি মুখে আনা যাবে না। কেন আনা যাবে না? কিসের জন্য আনা যাবে না? কে বারণ করেছিল? কে মাথার দিব্যি দিয়েছিল যে আজ নিজের স্বার্থের জন্য বলেছে যে বাচ্চাটাকে নিয়ে করো?
কারণ সেই তো মানে আমাদের ফোকলার কথা বলছি, সেই তো প্রথম থেকে চালনা করছে যে আমি বলেছি কন্ট্রোভার্সি করতে, আমি ওকে রেখে দিয়েছি, সে সমস্ত কিছু তো মানুষ শুনেছে। তো সেই এখন বলেছে যে এখন বাচ্চা নিয়ে খেলতে হবে, আর কোনো উপায় নেই। তো সেই জন্যই এখন সে মনে হয় এতটা ছাড় দিয়েছে। তাহলে চিন্তা করে দেখুন, এইখান থেকে এখানে যে বলছে ছেলের কথা এত করে বলছে, ছেলেও নিজে জানতো যে ভূতের বাড়ি তৈরি করে দিতে হবে। তো ভূতের বাড়ি তৈরি করার জন্য যে পয়সা, সেই পয়সা তো ছেলের নাম লিখে লিখে প্রথম দিন থেকে তো সন্দীপকে বেচা হলো, তারপরে এবার সন্দীপের ছেলের নাম দিয়ে দিয়ে বেচে বেচে এবার আমাকে ভূতের বাড়িও তৈরি করতে হবে। আর কৃষাণুও জানে যে ঠিক আছে করে নিক বাড়ি, অসুবিধা নেই, ও তো বলেই দিয়েছে যে ভূতের বাড়ি তৈরি করে দিচ্ছি। তো সেরকমই তা এর আগে নামটা নেওয়া যেত না, কারণ পারমিশনটা অন্য জায়গায়। ফোকলার আদালতে বারণ করা ছিল। ফোকলা সেই ইনসিকিউরিটিতে ভুগতো, যে বাচ্চার নাম নেবে, বাচ্চার কথা চিন্তা করবে, যদি তারপর বাচ্চার জন্য এক হয়ে যায় তাহলে কি হবে। আমার এই যে একদম হৃষ্টপুষ্ট স্কুপাটা ডালা, তো লাইভ জিঙ্গা লালা করে যে আমি ছেড়ে চলে আসলাম, আমি যে মুম্বাই থেকে ছেড়ে চলে আসলাম, তাহলে মেরা ক্যা হোগা। তো সেই জন্য বাচ্চার নাম নেওয়ার অধিকার ছিল না তখন, আর এখন দিয়ে দিয়েছে। কারণ এখন জানে বাচ্চাটাকে যদি আনতে পারে তাহলে তো বাচ্চাকে দেখিয়ে মানে কি যে রেভিনিউ। কারণ সবাই জানে যে সবাই ওই বাচ্চাটাকে দেখতে আমরা সবাই যাই, বাচ্চাটার জন্য শুধু না, আরও তো অনেক কিছু আছে, বাট তার মধ্যে বাচ্চাটা, বাট ওর তো আর কিছু নেই, সেখানে বাচ্চা দেখতেই তো সবাই আমরা যাব। চিন্তা করে দেখুন, বাচ্চাকে আনবো বলে এখন থেকেই ভিক্ষাবৃত্তি করা শুরু করে দিয়েছে। এখন থেকেই এসি নেই, ইনভার্টার লাগবে, এই লাগবে সেই লাগবে, ভালো করে জানে যদি বাচ্চাকে একবার আনতে পারে, ঠিক বাচ্চার জন্য ও ইচ্ছা করে 2 দিন 4 দিন কিনবে না, বাচ্চাটা গরমে কষ্ট পাচ্ছে সেটা দেখাবে, ঠিক যাদের কৃষাণুর জন্য মন কাঁদে তারা ঠিক পাঠিয়ে দেবে। এই রকম মানে প্ল্যাটিং করিয়েই একদম নেওয়া বাচ্চাকে, এটাই হচ্ছে আসল কারণ। বাবা আবার বলছে আমি তো স্কুলের ব্যবস্থাও করে রেখেছি, কোন স্কুলে দেব সেটা পর্যন্ত আমি ঠিক করে রেখেছি। আর সেটা কাকে জানিয়েছি না, আমার নতুন সদ্য সুলি দাদাকে। আমার যেরকম সলি আর আরেকজনও আছে, তারও সলি এখানটায় ভর্তি, গলা তুললেই সলি, তো বেশি মুখ উঁচু করা না, কথা বলাই ভালো। তো সেই সলি দাদাকে বলেছি, সলি দাদা একটু দেখিয়ে দিও তো আমি কোনটা বলেছি, কোন স্কুলে দেব। আবার সে ভাবি যে ঝি চাকররা ওকে পরিচালনা করছে, ঝি চাকররা মানে ওদের তো ওরা ঝি চাকর, তাই না, মানে যে আর কি কমিউনিটিতে দেবে, যার নাম নিয়ে যাকে চ্যানেলে তুলে চ্যানেল গ্রো করছে, তো তাদের তো ওরা ঝি চাকর, দালাল মানে সেরকম একই ব্যাপার। তো সেই ঝি চাকররা পরিচালনা করছে, বলছে শোন ওই চ্যানেলে একটা ভিডিও দিবি, তোর তো অ্যানিভার্সারি তুই একটুখানি উইশ করে দিস। আর সঙ্গে সঙ্গে মনিপ বসে পড়েছে ভিডিও করতে, যেই কাজের লোক বলে দিয়েছে অমনি বসে পড়েছে মনিপ ভিডিও করতে। কি অবস্থা ভাবতে পারেন, কীরকম উল্টো গঙ্গা বলে না, উল্টো গঙ্গা এরকমই বইবে। যখনই আপনি কাউকে দিয়ে ভুলভাল কাজ করাবেন, সে তখন আপনার মাথার ওপর ওরকমভাবেই একেবারে এইরকমভাবে তাক করে রাখবে। বলেছে না, বেশি এদিক থেকে ওদিক হলে ঘেঁটিটা মোটকেও দেবে, সেটাও পারবে। সেই দেখবেন একদিন একটা এরকম সময় আসবে, সে সময় টিন আর ফোকলার তখন কনভারসেশন কি বলেছিল, কি করেছিল, কিভাবে সমস্ত কিছু এই পরিচালনা করেছিল, সেগুলো সব সামনে আসবে। তো যাই হোক, এর আগে একবার বলেছিল টিন যে আমার পারমিশন ছাড়া কি করে স্কুল ঠিক করলো। আর এখানে তারপরেও কিন্তু আজকের ভিডিওটাতেও বলেছিল যে বাচ্চা আমার কাছে আসার মানেই বাবার যে তার প্রতি কোনো দায়িত্ব থাকবে না, কোনো রকম কোনো ডিসিশনে কোনো পার্টিসিপেট করতে পারবে না, এরকম কোনো ব্যাপার না, বাবার কাছ থেকেও সব জিজ্ঞাসা করা হবে। তো তাহলে কোন হিসাবে আগের থেকেই ও স্কুল ঠিক করে নিয়েছে? কোন হিসাবে আগের থেকেই স্কুল ঠিক করে নিয়েছে? তো যাই হোক, এবার আসি যে সদ্য এখন অনেক বড় হয়ে যাচ্ছে, কিন্তু ইম্পর্টেন্ট একটা কথা, সেটা হচ্ছে গিয়ে এই যে একটা
আবার নতুন করে কল রেকর্ডিং সামনে এসছে। তো জানি আমারও খুব শীঘ্রই কিন্তু কল রেকর্ডিং বানানো হচ্ছে, এখন তৈরি হচ্ছে। আপনারা সব তৈরি থাকুন, সবাই তৈরি থাকুন, আমারও তৈরি হচ্ছে। কারণ ঘোড়ামুখী অলরেডি বলে দিয়েছে যে আমার নাকি অনেক কিছু ওর কল রেকর্ডিং ওর কাছে আছে। তো এর আগে দেখেছিলেন যে যেটা আর কি টিনের গলা বানিয়ে করেছিল, ঠিক সে একেবারে সেম প্রসেসে আমারটাও তৈরি হচ্ছে। আপনারা শুনে নেবেন, বিশ্বাস করবেন, আমি শুধু এটাই বলছি, বিশ্বাস করবেন। তো যাই হোক, চলে আসি আজকেরটা। তো আজকের যে কনভারসেশনটা যেটা শুনলাম আমরা, প্রথমে কি যে মহিলা সে বলছে যে আচ্ছা আমি কি তোমার কাছে এসেছিলাম গাড়িতে, না তুমি আমার কাছে এসেছিলে, তুমি আমার কাছে এসেছিলে না আমি তোমার কাছে এসেছিলাম। তো এটা শোনার পর একটু পজ রইল, তারপর আবার একটা পুরুষ কণ্ঠ আসলো, যেটা কিনা সন্দীপের দাবি করা হচ্ছে। বলছে যে ছাড়ো এসব কথা ছাড়ো, এইসব কথা এখন আর বলো না, এই ধরনের কথা বলো না, ঠিক আছে, ফোনের মধ্যে আর বলো না। তাহলে চিন্তা করে দেখুন, মানে আপনি যখন কারোর সাথে কনভারসেশন, 1-to-1 কনভারসেশন করছেন, তখন আপনি যখন দেখছেন যে আপনার সামনের জন সে আপনার সম্পর্কে একটা ভুলভাল কথা বলছেন, আপনি কি তার পুরো কথাটা মানে চলতে দেবেন, নাকি একটু শুনেই সঙ্গে সঙ্গে তো না কি বলছো এরকম তো বলে মানুষ নাকি? এখানে পুরো মনে হলো কনভারসেশনটা যে একটা কথা পুরো হলো, তারপর সেই যেরকম দিদি নাম্বার 1-এ আমাদের রচনা ব্যানার্জি বলে এবার বলো, সেই এবার বলোটার জন্য পজ নিয়ে তারপর পুরুষ কণ্ঠস্বরটা এলো। এরকমভাবে কখনো মানুষের যখন দুজনের কনভারসেশন হয় কখনো হতে পারে? আর এটা ভালো করে জানে বলে এই কথাটা বললো যে এটা ভাববেন না যে একজনের কথার ওপর আরেকজনের কথা, তাহলে তো ওটা ভাবতেন এডিটেড। নো, ওটাই অ্যাকচুয়াল হয়। মানুষ যখন একজনের সাথে একজন 1-to-1 ঝগড়া করে, এটা তো এক রকমের ঝগড়া, কথা কাটাকাটি, এটা তো কোনো পীড়িতের গল্প হচ্ছে না, এই মেয়েটি ওর ওপর অভিযোগ দিচ্ছে, তাই তো? তাহলে সেখানে সন্দীপের একটুখানি শুনে, যদি ওটা সন্দীপ সত্যি হতো বা যে কেউ XYZ যেই হবে, সে যখনই দেখবে যে আরেকজন তার ওপর মিথ্যে অভিযোগ দিচ্ছে, তখন কথার মাঝখানেই কথা বলতে শুরু করে দেবে। ওই দিদি নাম্বার 1-এর মতো এবার বলার জন্য অপেক্ষা করবে না, এখানেই ধরা খেয়ে যায়। বলে না, যতই চালাক হোক না কেন, কিছু না কিছু ভুল তো করবে। যেরকম কিনা রিম্পার বেলায় করেছিল, রিম্পা শরীরকে শরীর বলে, তো সেখানে এই আমাদের ঘোড়ামুখী বলে দিয়েছিল শরীর, ব্যাস ধরা পড়ে গেছে। এরকম অনেক ঘটনা এরা ঘটেছে। তখন আমি জানতাম না, বুঝতাম না, তখন আমি কিন্তু সত্যি ভেবেছিলাম। আর সেটা নিয়ে রিম্পার বিরুদ্ধে, যেরকম তখন আমি রিম্পার বিরুদ্ধে ভিডিও করতাম, তখন বলেছিলাম ছি তুমি সেটিং করতে গেছো, তুমি এরকম, আমি জানতাম না, করেছিলাম ভিডিও। তো আজ বুঝতে পারি এই জিনিসটা তো দুজনকে এক্সপোজ তো করেই দিয়েছে দুজনকে। যারা দুজনে মিলে এই জিনিসটা করেছিল, এই গটআপটা করেছিল, দুজনের কনভারসেশন, তারা তো এই রিম্পার ক্ষেত্রে যখন এদের দুজনের মধ্যে সম্পর্ক ছিল না, মামি মোয়ে ও মামি মোয়ে ছিল, তখন তো সব বলে দিয়েছে ছি, মানে দুজনকে রীতিমতো একেবারে যাকে বলে নগ্ন করে ছেড়েছে, তাও লজ্জা ঘেন্না কিচ্ছু নেই। আবার দুজনে একই সাথে একই ফ্রেমে কীরকমভাবে মানে মুখ দেখাচ্ছে। ভাই, এরা আবার শিকদারার কথা বলে, এরা আবার সত্যির কথা বলে, এরা আবার স্ট্যান্ড পয়েন্টের কথা বলে। থু 3বার দিলাম। মানুষের স্বার্থ এত এরকম হতে পারে? তার মানে দুজনের সম্পর্কে যা বলেছে সব সত্যি বলেছে, সমস্ত সত্যি বলেছে। ছি এই নিজেই বললো। এই যে আমাদের চম্পা, ওর নাম এখন আমি নতুন শুনলাম চম্পা, হ্যাঁ, তো আমি তো বলবো সুলি, পুরো তো এইসব জায়গায় পুরো ছুলি ভর্তি হয়ে গেছে। আর খুব আমার মরচে নিয়ে কথা বলে, তো তাহলে ওকে ছুলি বলাই উচিত। পুরো চারদিকে ছুলি, পুরো বাবা, ছুলি তো আবার ছোঁয়াচে কোত্থেকে আসলো রে বাবা। হয় না, জানেন সবচেয়ে বেশি কোথায় কিসের মাধ্যমে জার্মস ছড়ায়? টাকার মাধ্যমে। কারণ টাকা প্রচুর মানুষের হাতে ঘোরে। কি জানি ভাই, এক হাতের থেকে আরেক হাতে আসতে গিয়ে সেই গরমে মনে মুছেছে নাকি, আর কিভাবে আরও ডিরেক্ট পলিসিও থাকে। এই যে সোনা হোটেল শুনি, আমি তো জানি না সোনা হোটেলের ওপরে কি হয়। নিশ্চয়ই যে বলেছে সে হয়তো গেছিল সোনা হোটেলের ওপরে কি হয় দেখতে, গুনতে করে এরকম ঘুরে তারপর আর কি হয়েছে, ডাইরেক্টলি যে এরকম এখানটা আসলো কি করে এত বেশি, ভগবান
ভগবানই জানে। তো তাহলে সত্যি সত্যি সিন্ডিকেট 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 করে মাথা খেয়ে হঠাৎ করে এখন সেই সিন্ডিকেটেরই মাথা হয়ে বসে রয়েছে। কিউআর কোডের মাধ্যমে যে টাকা তুললো, যে দর্শকদের কাছ থেকে সবচেয়ে অন্যায় কাজ, ইউটিউবের মধ্যে সবচেয়ে অন্যায় কাজ। আমি ভিডিও করছি, সেটা ক্লিক বেট দিচ্ছি, দর্শকরা আসছে সেখান থেকে কামাচ্ছি, সেগুলো সব ঠিক আছে। নাটক করছি তাও ঠিক আছে, চলো নাটকটাও একটা এন্টারটেনমেন্টের রাস্তা ধরতে পারি, কিন্তু এরকমভাবে যে ডাইরেক্টলি ভিক্ষাবৃত্তি করেছে তার সাথে গিয়ে বসা, তার মানে সেও ওই সিন্ডিকেট হয়েছে, বোঝাই যায়, একদম বোঝা যায়, একেবারে বোঝা যায়। তো যাই হোক, ভীষণ বাজে, মানে ভেরি ডিসঅ্যাপয়েন্টিং। আর এটা পরিষ্কার বোঝা যাচ্ছে এই যে MSL এর কেসটা থেকে বাঁচার জন্যই হয়েছে। সেই সময়টাই এই দীপ্তিদি আর রিম্পার সাথে এত বেশি সখ্যতা করে নিজেকে সরিয়ে রেখেছে। আর এখন আমি জানি আমার বিরুদ্ধে তৈরি হচ্ছে, এরা আমার বিরুদ্ধে তৈরি হচ্ছে। তাহলে আশা করি আপনাদের বোঝাতে পারলাম যে এই যে কল রেকর্ডিংটা দিয়েছে সম্পূর্ণ মিথ্যে, একটা বানাওয়াট। এই যে কল রেকর্ডিংটা, এটা যে কতটা ফেক সেটা আপনারা আরামসে বুঝতে পারবেন। চিন্তা করে দেখুন যে ডায়লগগুলো বলা হয়েছে যে আচ্ছা গাড়ির মধ্যে তোমার কাছে আমি এসেছিলাম আগে, না তুমি আগে এসেছিলে, তুমি কেন আমার কাছে আসলে, কেন আসলে, এই কথাটা জিজ্ঞাসা করেছে। তার মানে আর তার সাথে এটাও বলা হচ্ছে যে ওকে নোংরা নোংরা কথা বলা হয়েছে, তাই জন্য ওকে সন্দীপকে আবার মানে এই কথাগুলো কল করে ও তার সাথে কথোপকথন করেছে। চিন্তা করে দেখুন, এত কিছু হয়ে গেছে, মেয়েটার আসলিয়াত সন্দীপ জানতে পেরে গেছে, ডান্সিং কার নিয়ে 6 লাখ হয়ে গেছে, তারপরেও সন্দীপ কি ওর সাথে কথা বলবে? সন্দীপ ওকে ব্লক করে দিয়েছে। আর এই যে যারা লাফাচ্ছেন আসানসোল নিয়ে, তাদেরকে একটা কথা বলি, চিন্তা করে দেখুন যে কে কাকে ফাঁসিয়েছে, আরামসে বুঝতে পারবেন। সেটার কারণ হচ্ছে গিয়ে সন্দীপ আসানসোল থেকে যখন ফিরেছিল তখন সাথে কিন্তু ওর সোনু ছিল। তো যদি এই কুলুকুলু বৌদির প্রতি ওর কোনো ইন্টারেস্ট থাকতো, যদি কোনো ইন্টারেস্ট থাকতো, তাহলে ও বলতো যে মামাকে আসতে না, তাহলে বলতো যে আমি যাব, গিয়ে সোনুকে ছাড়তে যাব। তো সেই সোনুকে ছাড়তে যাওয়ার বাহানায় ও ওখানে থাকতে পারতো, একটা দিন কাটিয়ে আসতে পারতো, সেখানে আবারও কারের মধ্যে ডান্সিং করতে পারতো, অনেক কিছু করতে পারতো, যদি ওর প্রতি ওর কোনো ইন্টারেস্ট থাকতো। কথা বলেছে, মিশেছে, সামনে এসেছে, তখন বুঝেছে, তারপর ওর আসলিয়াত জেনেছে, ব্লক করে দিয়েছে। আর তার যে কি গুল সমস্ত বেরোচ্ছে। তো এই যে ডিগ্রিধারী অশিক্ষিত বলছে যে তোমরা যে বলছো যে মেয়েটা এত খারাপ, তোমরা জানো রেপও হয়, তাহলে কেন ও সেটা নিয়ে যাচ্ছে না, পুলিশ কমপ্লেন করছে না কেন? তো তাহলে পুলিশের দ্বারস্থ হতো, আইনের দ্বারস্থ হতো, ওর তো পিছনে এতগুলো মাথা আছে, তারা গিয়ে ওকে হেল্প করতো, তাই না? তারা হেল্প করতো, তারা আসলিয়াতটা বার করতো না। সেখানে কি করছে না, কল রেকর্ডিং। হাস্যকর না? তো এই যে সন্দীপ যখন বেরিয়েও ছিল আসানসোলে, ও কিন্তু ওর সাথে কিন্তু সোনু ছিল। এই যে একটা বলেছে না একটা পুরুষ ছিল, এটা কিন্তু সোনু ছিল। তাহলে চিন্তা করে দেখুন, একটা বাচ্চার সামনে একটা ওপেন জায়গায় কি হতে পারে। আশা করি বোঝাতে পারলাম। যদি সত্যি ওর প্রতি ইন্টারেস্ট থাকতো, একজন মানে কি বলবো, ধোকাবাজ, ধরিধার, একটা ধুরন্ধর মেয়ে, ওর তো কুলুকুলুর তো অবস্থা হবে। তবে আমার যতদূর মনে হয় বিশেষ কিছুই হবে না, কারণ এর বরটাও মনে হয় ভেড়া টু দি পাওয়ার ইনফিনিটি, ওই আরেকটা ভেড়া। সেও বউয়ের সমস্ত কিছু দেখেও সে চুপচাপ মেনে নেয়, বোঝা যাচ্ছে খুব ভালো করে। তো যাই হোক, আশা করি এই কলের ব্যাপারটা আপনাদের বোঝাতে পারলাম, আর এই মেয়েটির ব্যাপারে বোঝাতে পারলাম। সন্দীপের যদি ইন্টারেস্ট থাকতো তাহলে সোনুকে দেওয়ার বাহানায় নিজে আবার আসানসোল যেত, কিন্তু যায়নি, মামাকে ডেকেছে, মামা এসে সোনুকে নিয়ে গেছে। আশা করি বোঝাতে পারলাম। সবচেয়ে বড় মজার বিষয় জানেন, যে এই ঘোড়ামুখী এখন ডিসক্লেমার লাগায় যে যেটা বলছি, যেটা সমস্ত কিছু এর সাথে কোনো আসল ক্যারেক্টারের মিল নেই, কারণ জানে যে এই কল রেকর্ডিংগুলো বাই এনি চান্স যদি কোনো সময় এটার সত্যতা বিচার করার জন্য যদি ল্যাবে পাঠানো হয় বা কিছু করা হয়, তাহলেই ধরা পড়ে যাবে। তখনই বলবে যে আমি তো বলেই দিয়েছিলাম, আপনারা কেন বিশ্বাস করেছেন, এই কথাটা বলবে। এরকম কিন্তু বলেওছে অলরেডি। আপনারা চিন্তা করে দেখুন, যখন এই মন্দিরার কেসেও দিনের পর দিন বলেছে, আমাকে মন্দিরা যেটা বলতে বলেছে আমি সেটা বলেছি, আমাকে যেটা বলতে বলেছে আমি সেটাই বলেছি,
কারণ এটা আমার জব, এটা আমার কাজ। তাহলে বুঝতে পারছেন, এটা সম্পূর্ণ বানাওয়াট একটা মিথ্যে। তো যাই হোক, ভিডিওটা শেষ করে দেবো। সবশেষে বলি যে টিন, এত সুন্দর অ্যানিভার্সারি তুমি পালন করবে, যদি জানতাম একটু আগের থেকে বলতে পারতে, সবাই মিলে। আমরা তো এতগুলো দিদিরা রয়েছি, সবাই মিলে সন্দীপকে নিয়ে চলে যেতাম, সোনা হোটেলেই চলে যেতাম, একটু কোয়ালিটি টাইম কাটানোর সময়ও পেয়ে যেতে। কৃষাণুকে আমরা রাখতাম না হয় একটু মিষ্টি মধ্যে। এই যে এত মিষ্টি এত মানে আমি শুধু ভাবছি যে মানুষের অ্যাক্টিং, হ্যাঁ, মানুষ স্বার্থে পড়লে মানুষের স্বার্থের জন্য কীরকম অ্যাক্টিং করতে হয়। অ্যাক্টিং করছে আমি দেখছি, বাহ ক্যা অ্যাক্টিং হ্যাঁ। তো বলতে পারতে, যদি সত্যি হতো তাহলে বলতে যেতাম আমরা, একদম যেতাম, গিয়ে তারপর বলতাম চোখ মেলে দেখো না কে এসেছে। সানাই বাজার দরকার নেই, অ্যানিভার্সারি পালন হবে রে। একটুখানি ওপরে যে জায়গাটা বললে না, সেই ওপরে জায়গাটা একটুখানি যেতে। তুমি তো নিজেই বললে আমি লিগাল ওয়াইফ, তো লিগাল ওয়াইফের সাথে লিগালি সমস্ত কিছু চলে, ঠিক আছে। ফোকলাকে পাঠিয়ে দিতাম, যদি কিছু দরকার পড়তো আর কি দিতে। গরম দুধ নিয়ে যেত ফোকলা, মনে হয় নিয়ে যেত, কারণ যার কোনো রকম মেরুদণ্ড বলে কিছু নেই, লজ্জা করে না। হ্যাঁ, চি ওর বাড়ির লোকজনও তো দেখে। বাড়ির লোক আর কি, কাকা, পাশের বাড়ির কাকা, ও কাকা এই কাকা আসে এখনো? কাকা তো ফেসে গেছে রে, আসে কাকা? কাকিমা, পাশের বাড়ির কাকিমা দেয় না আচ্ছা করে? দেয় না? আমি জানি, বুঝতে পারছি। তো যাই হোক, পাশের কাকু তো মানে নিজের বাবা তো অস্বীকার করে দিয়েছে, একেবারে অস্বীকার করে দিয়েছে, চিনি না। তোর মতো সত্যি বলছি, দুটো মানে পুরুষ মানুষ কিসে চেনা যায় জানিস তো? পুরুষ মানুষ হচ্ছে তার মেরুদণ্ডে, তার দৃঢ়তায় চেনা যায়। তোর কিচ্ছু নেই, সত্যি বলছি। তুই যদি দেখিস না যে দরকার পড়ছে, তুই সত্যি পাঠিয়ে দিবি এক রাতের জন্য। তুই এরকম ছেলে, তুই পুরুষ, কোনো দিক দিয়ে পুরুষ না। তুই পুরুষ হলে খেটে ইনকাম করতিস, ভালোবাসার জন্য খেটে ইনকাম করতিস, খাওয়াতিস, ছামিয়ার মুখ বেচতিস না, বুঝলি? নে চারদিকে সলি ভরে গেছে, তাও সেই মুখটা জোর করে ক্যামেরার সামনে আনাতে হচ্ছে। ছ্যা। তো যাই হোক বন্ধুরা, এই অবধি রাখছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। জানি অনেক কিছু বাদ পড়ে গেল, সব নিয়ে আবারও আসবো। সারাদিন আজকে খুব ব্যস্ততায় কেটেছে, আবারও আসবো, ঠিক আছে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আছি খুব শীঘ্রই একটা নতুন ভিডিও নিয়ে। টাটা।